ভারতের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন চলছে। সকাল 7টায় শুরু হয়েছে ভোট নেওয়া, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু দেখে মনে হচ্ছে যেন যুদ্ধের প্রস্তুতি। কড়া নিরাপত্তার মধ্যে ভোট, নির্বাচন ঘিরে উত্তেজনা থাকলেও প্রশাসন বলছে যে কোনো মূল্যে নির্বাচন হবে শান্তিপূর্ণ। আরো জানাচ্ছেন নাহিদা রিন্থি। ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে এটিকে শুধু নির্বাচন বললে ভুল হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের চিত্র যেন একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। ভোর হতেই রাজ্যের 16 জেলার 152টি আসনে শুরু হয়েছে ভোট। পাহাড় থেকে সমতল সব জায়গায় নজিরবিহীন নিরাপত্তা। বুথে বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কঠোর অবস্থান, রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, আর প্রস্তুত রয়েছে হাজার হাজার কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধে গোটা রাজ্য সুরক্ষিত জোনে পরিণত হয়েছে। নিরাপত্তা ভালো, কোনো অসুবিধা নেই, কেন্দ্রীয় বাহিনী আছে, কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছু নেই। কারও খুব সুন্দর আছে, সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং এই অঞ্চলগুলোতে বরাবরই প্রতিযোগিতা বেশি। গতবার এখানে বিজেপি বেশ শক্ত অবস্থানে ছিল। তবে এবার তৃণমূল কংগ্রেস অবস্থান মজবুত করার চেষ্টা করেছে। মধ্য বাংলার মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুর এলাকায়ও আজ ভোট হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী থাকলেও বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পাশাপাশি কংগ্রেসও কিছু আসনে নিজেদের অবস্থান ফেরাতে চেষ্টা করছে। বিশেষ করে মুর্শিদাবাদে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় সমালোচনা হচ্ছে, যা তৃণমূলের জন্য চাপ হতে পারে। প্রাথমিকভাবে গতকাল ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমেও চলছে কড়া লড়াই। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও ভেতরে ভেতরে আরএসএস এর কার্যক্রমও আলোচনায় রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের তামিলনাড়ু রাজ্যেও বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এ রাজ্যে 234টি আসনে আজ একটি মাত্র দফায় ভোট নেওয়া হচ্ছে। এরই মধ্যে কেরালা, আসাম ও পুদুচেরিতে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। প্রথম দফার পর আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে পশ্চিমবঙ্গে। আর 4 মে জানা যাবে সব রাজ্যের চূড়ান্ত ফলাফল। নাহিদা রিন্থি, ৭১। নির্বাচনের আরো খবর নিয়ে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ভোট গ্রহণ শুরুর পর তো কিছুটা সময় পার হয়েছে, ভোটার উপস্থিতি কতটুকু দেখছেন বেলা বাড়ার সাথে সাথে? একই সাথে ভোট দিয়ে তাদের প্রতিক্রিয়া কি? গ্রহণ সকাল 7টায় শুরু হয়েছে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। আমি যে বুথের সামনে দাঁড়িয়ে আছি, এই বুথে কিন্তু সকাল থেকে লম্বা লাইন এবং এটি একটি মডেল বুথ। সাজানো গোছানো আছে, কিন্তু কড়া নিরাপত্তা। আপনি দেখতে পাচ্ছেন যে বুথের চারপাশে দড়ি দিয়ে ঘেরা হয়েছে যাতে করে কেউ ঢুকতে না পারে। উল্টো দিকে রাস্তার বুথ থেকে আর কি অনেকটাই দূরে কিন্তু রাস্তায় এখানে ভোটাররা আশ্রয় নিয়েছেন, বসে আছেন ছাতা নিয়ে। এবং রাস্তায় কিন্তু শুনশান, অর্থাৎ যে কড়া নিরাপত্তা বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আছেন, তারাই কিন্তু ভোটারদের তালিকার সাথে ভোটারের যে সচিত্র পরিচয় সেটা যাচাই করে দেখছেন। অন্যান্য বার কিন্তু সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ দেখতো, এবার দেখছে কেন্দ্রীয় বাহিনী, আর এ কাজে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ পুলিশ। সব মিলিয়ে যদি কড়া নিরাপত্তার কথা বলি, ভোটাররা কিন্তু যথেষ্ট খুশি এই কড়া নিরাপত্তায়। এবং আজ যে 152টা আসনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হলো, এখানে আমরা যদি দেখি গতবারের পরিসংখ্যান, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল 92টি আসনে, 59টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস চাইছে তাদের আসন যেন এবার বাড়িয়ে তারা 100 পার করে। উল্টো দিকে বিজেপিও চাইছে তারা যেন তৃণমূল কংগ্রেসকে রুখে দিয়ে এবার আসন বাড়াতে পারে। এবং সকাল থেকে যেমন দক্ষিণবঙ্গ, এই যে দুই মেদিনীপুর, আমি যেখানে দাঁড়িয়ে আছি, নন্দীগ্রাম গড় যেটাকে বলা হয় শুভেন্দু অধিকারীর, এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম, এই এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, কখনো রোদ উঠছে। অন্যদিকে আমরা যদি দেখি উত্তরবঙ্গ, সেখানে সকাল থেকে বৃষ্টির একটা ওয়েদার। এদিকে যেমন ভ্যাপসা গরম, অন্যদিকে পাহাড় এলাকায় কিন্তু বৃষ্টির ওয়েদার। তার মধ্যে সমস্ত প্রকৃতির এই যে বিরূপ একটা চিত্র, সেটা উপেক্ষা করে ভোটাররা লম্বা লাইনে এসেছেন। ঝাড়গ্রামে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। হাতি এসে হাজির হয়েছে একটি বুথে এবং সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
রাজ্য সরকারের পুলিশ, বন দপ্তরের কর্মীরা সে হাতিটিকে সরিয়ে দেয়। এবং এই যে সকাল থেকে যেভাবে আহ, তৃণমূল কংগ্রেস এবং সত্যজিৎ, বিজেপি। আমি আরো একটু বিষয় জানতে চাচ্ছিলাম যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু দেখছেন, এবং সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পেয়েছেন কিনা? পর্যন্ত কিন্তু অশান্তির কোনো খবর হয়নি। বেশ কিছু জায়গায় ইভিএম বিভ্রাট হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এলাকায়। এই দুই জায়গায় কিন্তু মোট 6টি বুথ কেন্দ্রে, ভোট গ্রহণ কেন্দ্রে আর কি বুথে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন গোলযোগ হয়। পরবর্তীতে তা সমাধান করা হয় এবং ত্রুটি মেরামত করে পুনরায় নির্বাচন শুরু হয়েছে। ঝাড়গ্রামে একটি কেন্দ্রে হাতি এসে হাজির হয়, বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ পর্ব বন্ধ থাকে। এছাড়া এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি আপাতত ভাবে কিন্তু শান্ত এখনো, যদিও গ্রামের ভিতরে যেখানে ভোটারদের, যেহেতু এই দফায় আজ যে শুরু হয়েছে সকাল থেকে, বা অধিকাংশ কিন্তু গ্রামীণ এলাকা, তো সেখানে কিন্তু কোথাও তৃণমূল, কোথাও বিজেপি, কোথাও কংগ্রেস তারা হুমকি ধামকি দিচ্ছে, এমন অভিযোগ, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের সকাল থেকে এখনো পর্যন্ত 15টি অভিযোগ জমা পড়েছে। এবং যেভাবে ভোটাররা এসে হাজির হচ্ছেন বুথ কেন্দ্রে এবং নিরাপত্তা নিয়ে তারা কিন্তু যথেষ্ট খুশি। অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেক বেশি কড়াকড়ি এবং ভোটাররা নিরাপত্তায় যথেষ্ট পরিমাণে খুশি। আমরা এই যখন ভোট দিয়ে ভোটাররা বেরোচ্ছিলেন তারা বলছিলেন অতীতে এরকম ধরনের অভিজ্ঞতা হয়নি, এবং যারা জেনজি তারাও কিন্তু এই ধরনের নিরাপত্তায় যথেষ্ট খুশি। তাদের দাবি জি, ভোট হবে শান্তিপূর্ণ। সত্যজিৎ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে ভোট গ্রহণের আরো খবর জেনে নেব। আমাদের সাথে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। দর্শক, গোটা পশ্চিমবঙ্গে নির্বাচন হলেও আজকের নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি লড়ছেন নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রামের অবস্থান পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। সেখানকার নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আর প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোর টক্কর দিচ্ছেন শুভেন্দু অধিকারী। একটু দেখে নেব শুভেন্দু অধিকারীর এর আগের যেসব কাজ রয়েছে, এবং তিনি, আমরা যতদূর এখানে দেখছি যে তিনি বিজেপি প্রার্থী, কিন্তু শুভেন্দু অধিকারী আগে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও 2020 সালের ডিসেম্বরে কিন্তু উনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। এবং এছাড়া 2021 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মে মাস থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে ব্যবধানে পরাজিত করেন শুভেন্দু। এবং বিরোধী দলে থাকলেও নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারীর আলোচনায় এখন সবচেয়ে বেশি তুঙ্গে। তবে শুভেন্দু অধিকারীর বিপরীতে যিনি লড়ছেন, একটু আমরা তার বিষয়েও জেনে আসব। তিনি হচ্ছেন পবিত্র কর। আমরা পবিত্র করের এখানে দেখতে পাচ্ছি তিনি তৃণমূলের প্রার্থী, এবং নন্দীগ্রামের এই আসনে শুভেন্দু অধিকারীর বিপরীতে লড়ছেন তৃণমূলের এই প্রার্থী। 2021-এর বিধানসভায় তিনি জয় পেয়েছেন। 2023-এর পঞ্চায়েতে নন্দীগ্রামের 2টি ব্লকের 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টি তার দখলে রয়েছে, এবং লোকসভায় 8,200 ভোটের লিড। এই সব কিছু নিয়ে কিন্তু পবিত্র করের নাম বেশ আলোচনায়। তবে অঙ্কের হিসেবে এগিয়ে থাকলেও রাজনীতির ময়দানে ফলাফল কি হবে এখন সেটি দেখার অপেক্ষায় রয়েছে পুরো পশ্চিমবঙ্গ। এবং একই সাথে নন্দীগ্রামে কিন্তু আরও একজন প্রার্থী রয়েছেন, তিনি শেখ জারিয়াতুল হোসেন। তিনি আছেন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভারতের জাতীয় কংগ্রেস, সেখান থেকে তিনি মনোনীত প্রার্থী। মূলত এই তিনজনের মধ্যে কিন্তু রয়েছে আজকের যে হাড্ডাহাড্ডি লড়াইটি। যদিও শুভেন্দু অধিকারীর নামটাই বারবার উঠে আসছে, এবং বলা হচ্ছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু এর আগে একটা বিশাল ব্যবধানে পরাজিত করতে পেরেছেন, এবারও হয়তো আলোচনায় তার নামটাই বারবার আসছে। এছাড়া শেখ জারিয়াতুল হোসেন বা পবিত্র কর, ওনাদেরকেও খুব একটা আসলে ফেলে দেয়া যাচ্ছে না। কিন্তু ভোটের অঙ্কটা আসলে কি হয়, ফলাফল কি হয়, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কারণ পশ্চিমবঙ্গের এখানে ভোট হচ্ছে আজকে প্রথম দফায়, দ্বিতীয় দফায় আরও একটি ভোট হবে। সব মিলিয়ে আমরা এরপরে জানতে পারবো ফলাফল। দর্শক, এই মুহূর্তে আমরা সব বিষয়ে আরও জানবো। সারাদিন আমরা ভোটের খবর নিয়েই থাকবো। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ শেষ পর্যন্ত কখন শেষ হবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নির্ধারণ করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট।
তিনি জানান, কিছু সংবাদ মাধ্যম 3 থেকে 5 দিনের সময়ের কথা বললেও তা সত্য নয়। লেভিট বলেন, শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তাবলীর বিষয়ে ইরানের নেতাদের কাছ থেকে একটি সম্মিলিত প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছেন মার্কিন নেতা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রধান বাধা। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবং সব ফ্রন্টে ইসরায়েলি কর্মকাণ্ড বন্ধ হলেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অর্থবহ হতে পারে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ একথা বলেন। তিনি বলেন, যুদ্ধবিরতির এমন চরম লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। যুদ্ধবিরতি শেষের আগেই রাজধানীর তেহরান সহ কয়েকটি শহরে অস্ত্রের প্রদর্শনীতে চড়েছে উত্তেজনার পারদ। বিস্তারিত রিপোর্টে। তেহরানের প্রধান চত্বরে এক সাধারণ সমাবেশে প্রকাশ্যে প্রদর্শন করা হলো গদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাথে সাথেই আমেরিকার মৃত্যু হোক স্লোগান দেন উপস্থিত সবাই। আইআরজিসির এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। দাবি ওঠে তেল আবিব লক্ষ্য করে হামলার। তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খোররাম শার 4 ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ক্ষেপণাস্ত্রটির সাথে লক্ষ্য হিসেবে কাতারের একটি গ্যাস কোম্পানির ছবি লাগানো ছিল। তেহরানই শুধু নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর সিরাজ, উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং ইরানের পশ্চিম কেন্দ্রীয় প্রদেশ জানজানেও একই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে, জনসাধারণের চলাচলের রাস্তা ও আবাসিক এলাকার মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরে চত্বরে সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। এ ধরনের সমাবেশে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা নিয়ে ইরানের প্রতি সমর্থন প্রদর্শন করেন। দেশটির সরকারি ও রাষ্ট্রীয় টেলিভিশনে সাধারণ মানুষকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। চৈতি সরওয়ার, ৭১। চলতি গ্রীষ্মকালীন সূচি থেকে প্রায় 20,000 ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে এই পদক্ষেপ নিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, মূলত ইউরোপীয় রুটে ফ্লাইট কমানো হচ্ছে, তবে আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। লুফথানসার মতে এই সিদ্ধান্তে প্রায় 40,000 মেট্রিক টন উড়োজাহাজের জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। এরই মধ্যে ফ্রাঙ্কফুর্ট, পোল্যান্ড ও নরওয়ে রুট সহ অন্তত 120টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে অন্যান্য বিমান সংস্থাও ফ্লাইট কমানো ও টিকিটের দাম বাড়ানোর পথে হাঁটছে। সংকট দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে আরও ফ্লাইট বাতিল ও ভাড়া বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। বুধবার এই পদ ছাড়েন তিনি। মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে তদন্তের মুখে থাকা ব্যবসায়ী দীপক ভট্টর সাথে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গুরুং জানান, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং স্বার্থের কোনো সংঘাত এড়াতেই তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, পদের চেয়ে নৈতিকতা বড় এবং জন আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ নিয়ে ওঠা প্রশ্নগুলো গুরুত্বের সাথে দেখছেন বলে জানান তিনি। এর আগে অভিযোগ ওঠার পর থেকেই তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে আসছিলেন গুরুং। এই নিয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মন্ত্রিসভা থেকে এটি দ্বিতীয় পদত্যাগ। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরেক মন্ত্রীকে সরানো হয়েছিল। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর দেড়টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।